বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা স্থগিত করল প্রশাসন। পুরোপুরি বাতিলের দাবি সিন্ডিকেট সভা আজ। লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতির ঘোষণা। নানা ইস্যুতে অনৈক্য দূরত্ব বাড়ছে বড় দলগুলোর। সুযোগ নিতে পারে তৃতীয় শক্তি, আশঙ্কা খোদ রাজনীতিকদের। বিএনপি জামায়াতের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ 9 দলের। চিকিৎসক সংকট পূরণে 48তম বিশেষ বিসিএসে 3000 নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের 4টি নিয়োগ চূড়ান্তের পরামর্শ, আরও 3000 জনের নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন। মহালয়ার আনুষ্ঠানিকতায় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। দেবীপক্ষের আবির্ভাবে দুর্গাপূজার শুভ সূচনা। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্য কোটা বাতিল দাবিতে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পোষ্য কোটা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্থগিত নয়, কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকদের লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে রোববার কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখনই পোষ্য কোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। পোষ্য কোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে বাসভবনে প্রবেশের চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটাই ধস্তাধস্তি করে জুবেরি ভবনের ভেতরে প্রবেশ করেন উপাচার্য ও সঙ্গে থাকা কয়েকজন শিক্ষক। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কিভাবে সমাধান করেছে, সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। পোষ্য কোটা বাতিলের দাবি না মানায় আবারও দ্বিতীয় দফায় উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন খান, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসক সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। ওনাদের ইন্টেনশন আমরা এখনো পর্যন্ত সুবিধাজনক দেখতেছি না। ওনারা ছাত্র বান্ধব এখনো কোনো ডিসিশন নিতে পারতেছে না। ওনারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারতেছে না। শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলুন এবং যত দ্রুত সম্ভব এই কোটা প্রথা বিলুপ্ত করুন। পোষ্য কোটার বিলুপ্তি চাই অনতিবিলম্বে এবং অবশ্যই 25 তারিখে রাকসু হতে হবে। পরে রাত 1:45টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্থগিত নয়, পোষ্য কোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সুবিধা নিয়ে আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। এদিকে উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সময় সংবাদ, রাজশাহী। রাষ্ট্র সংস্কার প্রশ্নে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নতা নেই। ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায়ে ধানের শীষের পক্ষে আসবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ধীরে ধীরে অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতা বিরোধী ও ৭১-এ গণহত্যায় জড়িতরা বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামের আয়োজনস্থলে আসেন জেলার 21টি ইউনিটের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের বক্তব্যে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করায় ৭১ সহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের সমালোচনা করেন মির্জা ফখরুল। দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসত্য বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। প্রচারণা চালানো হচ্ছে একটা বিশেষ মহল থেকে। সেই মহলটি চায় যে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনার জায়গায় আসতে না পারে, এই দেশ যেন স্বাধীন না হয়, তার জন্য আপনারা কাজ করেছেন, হত্যা করেছেন, গণহত্যার সঙ্গে অংশ নিয়েছেন। আপনারা এই আওয়ামী লীগের সঙ্গে আঘাত করেছিলেন 1996 সালে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর। আমরা আন্ডারগ্রাউন্ডের পার্টি নই, আমরা উপরে উঠে থেকে লড়াই করার পার্টি। আমরা সংগ্রাম করি, আমরা প্রাণ দেই, জীবন দেই, কারাগারে যাই, অন্যায় কাছে নির্যাতন সহ্য করি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে কারো সঙ্গে বিএনপির আপত্তি বা ভিন্নতা নেই, আর ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য ধরে রাখতে পারলে জনরায় ধানের শীষের পক্ষে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। তারেক রহমান আরো বলেন, স্বৈরাচার পালিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। দেশ গঠনের ৩১ দফা নিয়ে দেশজুড়ে জনগণের দ্বারে দ্বারে বিএনপি। জনরায় আদায়ের এই কার্যক্রম শক্তিশালী হবে তৃণমূলকে ঢেলে সাজাতে পারলে। তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আলোচনার মধ্যেই আন্দোলনকে দ্বিচারিতা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কোনো দলের নিজস্ব দাবি নিয়ে জাতির ওপর জবরদস্তি করা ঠিক নয়। এদিকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব দায় নিতে হচ্ছে এনসিপিকে। জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি ও বিরোধী দলে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি ও জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যেই জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দলের রাজপথে নামা নিয়ে নানা আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে রাজনীতিকদের কথায় ঘুরে ফিরে আসে এসব প্রসঙ্গ। সংলাপে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারে অন্যান্য দলের অংশ থাকলেও সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এখানে জামাতে ইসলামীর প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধিদের যোগদানের সিদ্ধান্ত সঠিক ছিল না, ফলে প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার উপযোগিতা হারিয়েছেন গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। এদিকে বিকেলে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাইখুল হাদিস পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলাকালে রাজপথে নামা দ্বিচারিতা। নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটের বাক্স প্রসঙ্গে তিনি বলেন, এটি ইসলাম নয়, রাজনীতির বাক্স। কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দাও, তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব? আপনারা কি খারিজ হয়ে গেছেন? ইসলামের জন্য বাক্স নয়, ওটা রাজনীতির বাক্স।
অনুষ্ঠানে দেশে মানবাধিকার কমিশনের কার্যালয় ও স্কুলে গানের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। গানের শিক্ষকের সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন হবে না, কোনো দলের এ ধরনের কথা স্বৈরাচারের প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে নাগরিক ঐক্য পিআর সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি। এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন। রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে। পিআর কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না, এটা কোনো গণতন্ত্রের ভাষা না, এটা শেখ হাসিনার ভাষা। শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত, রাজনৈতিক দল জনগণকে ধমক দিত, কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে পরোক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন। এদিকে এফডিসিতে এক ছায়া সংসদে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নাগরিক ঐক্য সমর্থন করে না। জনগণ বোঝে না পিআর পদ্ধতি কি। বহু দেশে পিআর পদ্ধতিতে এটা করতে গিয়ে সরকার গঠিত হয়নি, বহু ঝামেলা হয়েছে, পিআর তারা বাদ দিয়ে দিয়েছে। এলাকার লোকজন বুঝতে পারছে না কাকে ভোট দেবে। এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই রকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই সব কারণ মিলে আমি বা আমার দল পিআর সাপোর্ট করি না। যে জনগণ এখন ভালো করে বুঝতে পারবে না যে পিআরটা কি, সেজন্য বলা উচিত। আমি তাদের সাথে আলাপ করার সময় বলেছি যে এখনই করতে হবে এরকম কেন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমরা পিআর পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট, যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা থাকবে, সেটা নির্ধারণ করলাম। বা যত রকমের সংস্কারই করি না কেন, আসলে কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা। রাজনৈতিক অনেক আছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বড় দলগুলোর দূরত্বে তৃতীয় শক্তির সুযোগ নেয়ার পথ তৈরি হওয়ার আশঙ্কা করছেন খোদ রাজনীতিকরাই। তাই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সহ বিএনপি জামায়াতের বিভাজন নিরসনের উদ্যোগ নিয়েছে 9টি দল। এরই মধ্যে 2টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এছাড়াও 9 দলের এই ফোরাম থেকে নতুন নির্বাচনী জোট গঠনের আলোচনার ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবির রূপলার রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসে আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে নির্বাচনের পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিশেষ করে বড় 2 দল বিএনপি জামায়াতের মধ্যে অনৈক্য বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত কমিশনের 3য় বৈঠকও ফলশূন্য। বিশেষজ্ঞ মতামত নিয়ে সাংবিধানিক আদেশের পর গণভোটের মাধ্যমে সনদের বৈধতা দেওয়ার প্রস্তাবও একমত হতে পারেনি দলগুলো। একই সময়ে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সভা সমাবেশ করছে জামায়াত সহ ইসলামী দলগুলো। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে এক গোলক ধাঁধার চক্করে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন অবস্থা চলতে থাকলে তৃতীয় পক্ষ সুযোগ নেয়ার শঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি। একভাবে তো সংকট একটা তৈরি হয়েই আছে। এই সংকটটা যদি দূর করতে না পারি তাহলে তৃতীয় ব্যক্তির সুযোগ নেওয়ার কথা তো বলাই যায়। তার চেয়ে বড় কথা, তখন থার্ড পার্টি ছাড়া আমরা ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি না পারলে তো থার্ড পার্টি আসবেই। জানি না কতদূর পারবো, কিন্তু
ছাড়তে তো হবে, সবাই যদি বলে আমি কিছুই ছাড়বো না তাহলে তো হতে পারে না। এ অবস্থায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির পরামর্শে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে 9টি দল। গত সপ্তাহের শেষে গণতন্ত্র মঞ্চের 6 দল, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ বৈঠক করেছে। নেতারা বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন। দোনোটা প্রসেস ফলো করা যায় কিনা আমরা আশাবাদী যে নেক্সট ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের আগেই আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারবো। বিএনপি কেন্দ্রিক এক ধরনের বলয় আছে, জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো এক ধরনের বলয় তৈরি করেছে। আমরা মনে করছি যে যারা মধ্যমপন্থী, যারা গণতান্ত্রিক, যারা বাংলাদেশপন্থী যে সকল দল আছে তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়ানো দরকার। তো তারই অংশ হিসেবে কিন্তু আমরা বিভিন্ন দলের সাথে কথাবার্তা বলছি এবং সংস্কার প্রশ্ন এক জায়গায় আসার চেষ্টা করছি। আলোচনা করেছি এবং আমরা ওখানে 3-4 জনকে দায়িত্ব দিয়েছি যে আমরা বিএনপির সাথে বসবো, জামাতের সাথে বসবো এবং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা কিভাবে এই ডিস্টেন্স কমিয়ে আমরা একটা জায়গায় আসতে পারি। এর বাইরেও এই দলগুলো একসঙ্গে কোনো নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা এমন প্রশ্নে সম্ভাবনা উড়িয়ে দেননি নেতারা। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই জোটবদ্ধভাবে নির্বাচন হবে। এখন এখানে গণ অধিকার পরিষদ আসলে এককভাবেই জোট করবে নাকি অন্য কোনো দলের সাথে মিলেই জোট হবে, এটা এই মুহূর্তে আমরা আসলে ফিক্সড পজিশনে এখনো যাই নাই। একসাথে একীভূতকরণ হবে কিনা, নাকি জোট হবে, নাকি অ্যালায়েন্স হবে, মোর্চা হবে, এটা আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো। এক টেবিলে আলোচনার এই উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক শিষ্টাচারের বহিঃপ্রকাশ বলে মনে করছেন নেতারা। আগামীতে এই ধারা অব্যাহত থাকলে জনগণের জন্য সুফল মিলবে বলে মত তাদের। সংস্কারের কার্যক্রমে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক সংকট পূরণে 48তম স্পেশাল বিসিএসে 3000 নতুন নিয়োগেও ঘাটতি থাকবে প্রায় অর্ধেক। আগের ব্যাচগুলোর নিয়োগের গেজেটে চূড়ান্ত না হওয়ায় পরের ব্যাচ থেকে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি করবে প্রতিটি ব্যাচই। এমন প্রেক্ষাপটে সরকারের অর্থ, সময় ও শ্রমের অপচয় বন্ধে জট কমিয়ে আনার পাশাপাশি আগের 4টি বিসিএস-এর নিয়োগ চূড়ান্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। আর ঘাটতি পূরণে 48তম বিসিএসেই 5000 চিকিৎসক নিয়োগের দাবি থাকলেও তা সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নতুন করে একটি স্পেশাল ব্যাচে 3000 চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধান বাধা চিকিৎসক সংকট। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে এক ধাপে বিশেষ বিসিএস এর মাধ্যমে 3000 ডাক্তার নিয়োগ দিতে চায় অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিকিৎসক পদ শূন্য রয়েছে প্রায় 12,980টি। সংকট পূরণে 45 থেকে 48 4টি বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে 6,922 জনকে। কিন্তু 44তম বিসিএস এর গেজেট না হওয়ায় 45তম বিসিএস এর মৌখিক পরীক্ষায় রিপিট পরীক্ষার্থী 2/3। একইভাবে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন রিপিট 1200 জন এবং 47তম বিসিএস এর প্রিলিতে অংশ নেবেন আগের উত্তীর্ণ পরীক্ষার্থীরাও। এছাড়া 48তম বিশেষ বিসিএস এর ভাইবা প্রার্থীর অর্ধেকই আগের 3টি বিসিএস এর। এতে চূড়ান্ত গেজেটকালে সিনিয়রিটি সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য ব্যাচ অনুযায়ী আগের বিসিএসে যুক্ত হবেন পরের পরীক্ষায় উত্তীর্ণরা। ফলে সরকারি ঘাটতি পূরণের উদ্যোগ বাস্তবায়ন হবে মাত্র অর্ধেক। বিশেষজ্ঞরা বলছেন জট খুলতে হবে ব্যাচ ভিত্তিক বিসিএস নিয়োগ প্রক্রিয়ার। যদি আগের ব্যাচগুলোতে কোনো জটিলতা থাকে তাহলে সেই জটিলতাগুলোকে আগে নিরসন করা দরকার। নিরসন করে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর গেজেট প্রকাশ করে তাদের নিয়োগের ব্যবস্থা করা দরকার। তাহলে সেটা লজিক্যাল একটা সিকোয়েন্স দাঁড়ায়। সংশ্লিষ্টদের দাবি 48তম স্পেশাল বিসিএসে 3000 চিকিৎসক নিয়োগ হলেও এর মধ্যে প্রায় অর্ধেক পদ আবারও শূন্য হয়ে পড়বে। এজন্য অতিরিক্ত আরও 2000 নিয়োগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছে স্মারকলিপি দেন পরীক্ষার্থীরা। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সম্ভব নয়। তবে অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে 3000 জনের নিয়োগ প্রক্রিয়ার। আমরা 3000 ডাক্তার অলরেডি আমরা নিয়েছি, যেটা 3 বছর হওয়ার কথা সেটা আমরা 7 মাসে আলহামদুলিল্লাহ করেছি। আশা করি অক্টোবরে তারা নিয়োগপত্র পাবে। আরও একটা 3000 ডাক্তার নেওয়ার জন্য আর একটা ফাইল উত্থাপন করা হয়েছে, এটা আমার পর্যন্ত সাইন হয়ে গেছে। আশা করি এটা জনপ্রশাসনে চলে গেছে, তাতে কিছুটা হলে সমস্যা যেটা আছে সেটার সমাধান হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে একদিকে যেমন সংকট দূর করতে হবে টেকনিক্যাল জনবলের, তেমনি নিয়োগ কাঠামো হতে হবে স্বচ্ছ ও প্রভাবমুক্ত বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির 117 একর জমিতে কাগজে কলমে বীজ উৎপাদন আর গবেষণা দেখিয়ে বছরে হাতিয়ে নেওয়া হয় প্রায় $250 কোটি টাকা। অধিকাংশ জমিতে বীজ নয়, চাষ হয় মাছ। সময় সংবাদের অনুসন্ধানে মিলেছে এমন প্রমাণ। বিএডিসি প্রভাবশালীদের যোগ সাজসে বীজতলার জমি দখলে রেখে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। খলিলুর রহমানের তোলা ছবিতে MA আজিমের রিপোর্ট।
অথই জলে টইটুম্বুর বিস্তীর্ণ এলাকা দেখে খাল মনে হলেও এটি বিএডিসির বীজতলার জন্য বরাদ্দকৃত জমি। শুধু বীজ উৎপাদন নয়, এখানেই নাকি বীজ নিয়ে গবেষণাও করেন তারা। জলাশয়ের মধ্যে কিভাবে সম্ভব এমন কার্যক্রম? দেখা নেই বীজ উৎপাদনের কৃষি সরঞ্জামের। একাধিক নৌকা আর জলের মধ্যে জালদড়ি ইঙ্গিত দিচ্ছে মাছ চাষের। এক প্রান্তে নৌকাযোগে মাছকে খাবার দেওয়ার চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। তাদের সঙ্গে কথা বলতেই বেরিয়ে আসে থলের বেড়াল। কোনো ধরনের বীজ নয়, রীতিমতো তেলাপিয়া, রুই আর পাঙ্গাস মাছের চাষ হয় এখানে। এই মাছটা চাষ করে কে এখানে? না আছে 8-10 জন আছে। কে কে? আমি তো সবারই চিনি না। কারে কারে চেনেন? আমি তো কাজ করতে আইছি, বাবুল ভাই আছে, আহ্বায়ক বিএনপির। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বীজ উৎপাদনের জমি দখলে নিয়ে মাছ চাষে প্রভাবশালীদের চক্রের তথ্য উঠে আসে স্থানীয়দের বক্তব্যে। বাবুলি বীজ ছাড়ছে, এতদিন তো ছাড়ছে জামান, এখন এই বাবুলি মনে হয় ছাড়ছে। সময় সংবাদের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায় সে চক্রের কার্যক্রম। স্থানীয় বিএনপি নেতা বাবুল মিয়ার নেতৃত্বে হয়েছে দখল, চলছে মাছ চাষ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত বাবুল। দখল আর মাছ চাষের বিষয়টি মুঠোফোনে অকপটেই স্বীকার করে নেন তিনি। বলেন তার এ কর্মকাণ্ডে সমর্থন রয়েছে খোদ বিএডিসিরও। বিএডিসির সাথে তো আমাদের কথাবার্তা হয়েছে, মানে এটা বলছে এটা ওরা যখন মাছি ছাইড়ে দিয়েছে, ছাড়া পানি ঢুকে গেছে, মাছ ছাড়া হয়েছে, আর কোনো সামনে ওনাদের ব্যানার ওনারা উঠানো গেছে। এই শুধু এ বছর নয়, এলাকাবাসী বলছে অবৈধ অর্থের বিনিময়ে বিগত বছরগুলোতেও বীজ উৎপাদন ও গবেষণার জায়গাটি ক্ষমতাসীনদের দিয়ে আসছে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ। আগে কমিশনার আছে না, তাই কমিশনার, ওরা 5 বছর খাইছে, জানেন 5 বছর ওরা টাকা দিয়ে খাইছে, মানে বছরে কত টাকা নিব এই একটা ইয়ে আছে, সিস্টেম লিখিত আছে। তবে ক্যামেরার সামনে সবকিছু অস্বীকার করলেন মিরপুর বীজ উৎপাদন খামারের প্রধান। মাছ চাষ করছে এটা আমার জানা নাই, আসলে এটা আমি বলতে পারবো না, মনে হয় না, আমি জানি না এটা এই বিষয়ে। তবে কিছুক্ষণ পরেই গোমর ফাঁস করতে থাকেন তিনি নিজেই। নিজেকে অসহায় দাবি করে জানান অবৈধ এ কার্যক্রমে কৃষি বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারাই জড়িত। মাছ চাষের বিষয়টা এটা আমি সিদ্ধান্ত নিই না, এটা উপর থেকে সিদ্ধান্ত নেয়, এবং আমাদের এখানে অভিভাবক আছে, জানেন কিনা, জয়েন্ট ডাইরেক্টর স্যার, যুগ্ম পরিচালক, ওই যে ওইদিকে বসে যুগ্ম পরিচালক। আমি হলো মানে সবচেয়ে ছোট অফিসার এখানে, সিনিয়র সহকারী পরিচালক আমি। উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আলোচনা করে উনি সিদ্ধান্ত দেয় যে পরে আমরা মাছ চাষের জন্য মানে একটা লিগালি যাওয়ার চেষ্টা করছিলাম, তবে একটা মানে স্যারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমেই মানে একটা অর্ডার নিয়ে আসে যে পরে বাতিল করে দেয়। কাগজে কলমে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বছরে শুধু বীজ উৎপাদনের খরচ দেখায় প্রায় 35 লাখ টাকা, তবে বাস্তবে হয় মাছ চাষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। 568 কোটি টাকা ব্যয়ে গড় মিলের অভিযোগে 27 প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিটিআরসির করা মামলা নিয়ে আপত্তি তুলেছে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম IOF। তাদের দাবি এই টাকা তাদের নিজস্ব, তবুও স্বচ্ছতা রাখতে তহবিল সংক্রান্ত যাবতীয় তথ্য বিটিআরসিকে নিয়মিত দেওয়া হয়েছে। এরপরও কোনো ব্যত্যয়ের বিষয়ে জানালে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত অপারেটররাই। অথচ বিটিআরসি কিছুই জানায়নি বলে দাবি সংগঠনটির। মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা দুঃখজনক বলেও মন্তব্য করেছেন IOF আইনজীবী। শুভ খানের রিপোর্ট। বিদেশ থেকে আসা ফোন কল প্রথমে রিসিভ করে আইজিডব্লিউ অপারেটর, এরপর ICX ও মোবাইল অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহকের কাছে কল পৌঁছায়। এই সেবাদাতাদের মার্কেট উন্নয়ন তহবিলের 568 কোটি টাকা ব্যয়ে গড় মিলের অভিযোগে গেল শুক্রবার রাজধানীর গুলশান থানায় 27 প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বিটিআরসি, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে টেলিকম খাতে।
মামলার পর আইনজীবীর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে আইজিডব্লিউ অপারেটররা। তারা বলছে, আন্তর্জাতিক কল থেকে প্রাপ্ত আয়ের 4% অর্থ নিজস্ব মার্কেট উন্নয়ন তহবিলে জমা দেয় সেবাদাতারা। 2015 সালে 7 প্রতিষ্ঠান মিলে আইওএফ গঠনের পর থেকে এই তহবিলের অর্থ ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। তহবিল সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত নিয়ন্ত্রক সংস্থাকে সরবরাহের দাবিও করেছে আইওএফ। তারপরও অর্থ ব্যয়ে অনিয়মের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা জানালে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। বিটিআরসির দায়িত্ব ছিল যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে না দিয়ে বরং যদি কেউ সত্যিই করে থাকে শুধু তাদেরকে আইডেন্টিফাই করে আইওএফকে বলা, আপনারা একটু দেখেন কিছু হলে আপনারা এই মামলাটা করে দেন, তাহলে আইওএফ নিশ্চয়ই সহায়তা করতো। কিন্তু আইওএফ বা আইজিডব্লিউ অপারেটরসদের কোনো রকমের কোনো নোটিশ না দিয়ে একদম আউট অফ ব্লু করে দিল, এটা ওনাদের উপরে কি ধরনের প্রেশার ক্রিয়েট করবে? 7 প্রতিষ্ঠান নেতৃত্ব দিলেও মামলা হয়েছে সবার নামে। এর মধ্যে মামলার 18 নম্বর আসামি আজিজুল হক মারা গেছেন। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করলেন আইওএফ এর আইনজীবী। যারা টাকাটা নিয়েছে তারা কি করেছে এটা তাদের পার্ট, যারা আইজিডব্লিউর সদস্য তারা টাকা দিয়ে এখন তারাই আবার নাকি আত্মসাৎ করেছে, সেই অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এখন ক্ষতিগ্রস্তরা যদি অভিযুক্ত হয়ে যায় তাহলে ওনাদের প্রতিকারটা কোথায়? বিটিআরসি বলছে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এমডিএস তহবিলে থাকা 631 কোটি টাকার মধ্যে খরচ হয়েছে 625 কোটি 83,52,456 টাকা, যার 95% ঢুকেছে আইজিডব্লিউ লাইসেন্স না থাকা বেক্সিমকো কম্পিউটার্স লিমিটেডের অ্যাকাউন্টে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সব উপজেলায় শিল্প কলেজ প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের শিল্প ঋণ দেয়া সহ 25 দফা দাবি নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোটি কর্মসংস্থান, শিল্প বিপ্লব ও বিশ্ব নেতৃত্বে বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এখনও শিল্প বিপ্লবের প্রকৃত সুফল ভোগ করতে পারেনি বাংলাদেশ। এর জন্য বিভিন্ন সময় শিল্প কারখানা ও দেশের শ্রমবাজারকে ক্ষুদ্র দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ করেন বক্তারা। দেশের শিল্প খাতের আধুনিকায়নের জন্য সরকার ও শিল্প গোষ্ঠীগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া প্রযুক্তি ও খুচরা যন্ত্রাংশ খাতের সম্ভাবনায় বাজারে সরকারিভাবে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়। দেশের বাজারে অ্যাটো 3 মডেলের 2টি নতুন গাড়ি বাজারে নিয়ে এলো বিশ্বসেরা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বিওয়াইডি। স্ট্যান্ডার্ড রেঞ্জের দাম 49,90,000 টাকা আর এক্সটেন্ডেড রেঞ্জের দাম পড়বে 55,90,000। পরিবেশক প্রতিষ্ঠান রানারের দাবি, প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়বে মাত্র 2.5 টাকা। দেশের বাজারে বিশ্বসেরা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডির নতুন সংস্করণ। গাড়িটিতে রয়েছে 100 কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর। বলা হচ্ছে মাত্র 10 সেকেন্ডেই 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে এসইউভি সেগমেন্টের এই গাড়ি। 5 সিটের এই গাড়িটিতে নিরাপত্তার জন্য রয়েছে 7টি এয়ারব্যাগ ও অটো ব্রেকিং সিস্টেম। থাকছে ফুল মাল্টিমিডিয়া ডিজিটাল স্ক্রিন ও সানরুফ সুবিধা। বিওআইডি অ্যাটো 3 স্ট্যান্ডার্ড রেঞ্জের দাম 49,90,000 আর এক্সটেন্ডেড রেঞ্জের দাম পড়বে 55,90,000 টাকা। এটা আমরা বলছি অল নিউ অ্যাটো 3, কিন্তু প্রাইসিংটা কিন্তু আগের প্রাইসই থাকছে। গাড়িটির 12 ভোল্টের উচ্চ প্রযুক্তির ব্যাটারি 30 থেকে 80% চার্জ হতে সময় নেবে মাত্র আধা ঘন্টা, আর একবার পূর্ণ চার্জে পাড়ি দেওয়া যাবে 420 কিলোমিটার পর্যন্ত। প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ পড়বে মাত্র 2.5 টাকা। আমরা মোটামুটি 6টা প্লেসে আমরা চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করেছি। আগামী 2 মাসের ভিতরেই সাউথটা কভার করতে যাচ্ছি উইথ ডিসি এবং এসি। তেলের গাড়িগুলো প্রতি কিলোমিটারে শহরে খরচ করছে 15 থেকে 16 টাকা কমপক্ষে, সেখানে অ্যাটো 3 খরচটা কিন্তু প্রতি কিলোমিটার 2.5 টাকার নিচে। শনিবার দেশের বাজারে এই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে বিওআইডির পরিবেশক রানার গ্রুপের চেয়ারম্যান জানান, দেশের বাজারে পরিবেশ বান্ধব গাড়ি ক্রেতাদের নাগালে রাখতে কাজ করার কথা। 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, ইভেন কমার্শিয়াল ভেহিকেলকে সব কিছুই আমরা ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্রোডাক্টের দিকেই আমরা যাচ্ছি। দেশের বাজারে 4টি রঙে পাওয়া যাবে এসইউভি 2টি। ব্যাটারি ও মোটরে 8 বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় লক্ষ্মীপুর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তী সহিংসতার আশঙ্কায় এলাকায় মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে সংঘর্ষের পর অর্ধশতাধিক বসত বাড়িতে হামলা ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে উভয় পক্ষের বিরুদ্ধে। ওয়ার্ড বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সালিশি বৈঠকে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে টেঁটা বিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। তবে এ ঘটনাকে গোষ্ঠীগত বিরোধ বলে দাবি করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চলতি বছরের সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পাথরঘাটার বাসিন্দা। ২ জন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়, একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে এবং অপরজন বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬,৯২৪ জনে। গত এক সপ্তাহ ধরে পাথরঘাটায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে জমে আছে পানি। এতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়া নুরুল ইসলাম গাজীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার বিকেল ৩টায় কলাপাড়ায় উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে সেটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত নুরুল ইসলাম পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, মাদক না পাওয়ার পরও কর্মকর্তারা তাকে ধাওয়া করেন। আত্মরক্ষায় আন্ধার মানিক নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হন তিনি। তবে অভিযানের অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির। শেরপুর ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। চালকদের অদক্ষতা, অসতর্কতা আর নিয়ম না মানাই এর প্রধান কারণ অভিযোগ যাত্রীদের। দুর্ঘটনার হার কমাতে বাস সার্ভিস চালুর দাবি তাদের। তবে অবৈধ যানবাহন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআরটিএর। শহীদুল ইসলাম হীরার তথ্য ও ছবিতে রিপোর্ট। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন অবৈধ যানবাহন। লাইসেন্সবিহীন ও প্রশিক্ষণহীন চালকদের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন যাত্রী, চালক ও পথচারীরা। ৬৯ কিলোমিটারের শেরপুর ময়মনসিংহ মহাসড়কের প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত থাকলেও নেই কোনো বাস সার্ভিস। দূরপাল্লার বাসগুলো স্বল্প দূরত্বের যাত্রী না নেয়ায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এসব 3 হুইলার গাড়িতে। বেপরোয়াভাবে চালায়, তার জন্য ওদের অদক্ষতার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আইনের আওতায় নেওয়া উচিত এবং কি তাকে আইনের পরামর্শ দেওয়া উচিত এবং তাদের লাইসেন্স আছে কিনা এগুলো দেখা উচিত। দুর্ঘটনার হার কমাতে মহাসড়কটিতে বাস সার্ভিস চালুর দাবি এলাকাবাসীর। এই রুটে যদি একটা বাস স্ট্যান্ড থাকতো বা লোকাল বাস থাকতো আমাদের জন্য সবচেয়ে সুবিধা হইতো। বড় গাড়ি নেয় না, সেই কারণে আমরা ছোট গাড়িতে দাম লাগে। আমাদের জীবনের ঝুঁকি থেকে রক্ষা করার জন্য বড় গাড়িগুলো উচিত যে তারা যেন আমাদেরকে সার্ভিসটা দেয়। হাতের কাছে যেহেতু সিএনজি পাওয়া যায়, এই জন্য আমরা সিএনজি দিয়ে এখন আপাতত চলাফেরা করতেছি। আগে সিএনজি বন্ধ করতে হবে, তারপরে যাত্রীর চাপ বাড়লে আমরা চেষ্টা করবো গাড়ির টাইম টেবিল দিয়ে দেবো, 1 ঘন্টা 20 মিনিটে তোমাকে ময়মনসিংহ যাইতে হবে। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআরটিএ কর্মকর্তার। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এর সমন্বয়ে আমরা মোবাইল কোড করি, মাঝে মাঝে মোবাইল কোড করে এদের বিরুদ্ধে যখন আমরা রাস্তা পাই এগুলো ব্যবস্থা নিচ্ছি, অ্যাকশন নেই, জরিমানা করতেছি। মহাসড়কে আনঅথরাইজড গাড়িকে না চলার জন্য আমরা এদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি। জেলা পুলিশের পক্ষ থেকে চেষ্টা করব যেন এই আনঅথরাইজড গাড়িগুলো যেন রাস্তায় চলাফেরা করতে না পারে। বিআরটিএর তথ্য বলছে, গত বছরের শেষ 2 মাসে নকলা ও সদর উপজেলায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন। চলতি বছরে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত জেলায় 35 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, শেরপুর। তীব্র পানির স্রোতে সেতুর মাঝখানের একটি পিলার ও 3টি স্প্যান ধসে পড়ার 6 বছরেও নির্মাণ হয়নি নতুন সেতু। এতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সঙ্গে মাদারগঞ্জের
40 গ্রাম সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুল কলেজের শিক্ষার্থী সহ জনসাধারণকে ঝুঁকি নিয়ে ঝিনাই নদ পাড়ি দিতে হচ্ছে নৌকায় করে। তবে এলজিইডি বলছে নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের ঝিনাই নদের উপর নির্মিত 200 মিটার সেতু 2019 সালের ভয়াবহ বন্যায় পানির তোড়ে মাঝখানের একটি পিলার ও 3টি স্প্যানের 40 মিটার ধসে পড়ে। গত 6 বছর ধরে সরিষাবাড়ী উপজেলার সঙ্গে মাদারগঞ্জের 40 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ব্রিজের মেরামত কাজ হচ্ছে না, তা আমরা নদী পার নৌকা দিয়ে যাইতে হলে অনেক সময় লাগে। এই নৌকা সময় মতো সবসময় পাওয়া যায় না, রাতের 11টা বাজে আসলে নৌকাটা পাবেন না। এই ব্রিজটা তাড়াতাড়ি ভালো করে দিলে আমাদের অনেকটা সুবিধা হয়। এলাকাবাসীর অভিযোগ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ জনসাধারণকে ঝুঁকি নিয়ে ঝিনাই নদ পাড়ি দিতে হচ্ছে নৌকায় করে। এছাড়া অন্য এলাকা ঘুরে বাজারে কৃষি পণ্য নিতে অতিরিক্ত যাতায়াত খরচ করতে হয়। এই ব্রিজ ভাঙার কারণে প্রায় 1 ঘন্টা লাগছে তার সরিষাবাড়ি পৌঁছতে, তার জন্য সে মারা যায় রোগীটি। 5-6 হাজার টাকা দৈনিক ব্যবসা করছি, এখন ভাঙার কারণে 2-250 টাকা বেচাই নেওয়া, মানুষজন আইতে পারে না, যাওয়া খুব কষ্ট। এই এলাকা মানুষ ফসল পাতি বিক্রি করা, মনে হয় কাঁচামরিচ বা সরিষা ধান পার যাই হোক ভুট্টা মাট্টা এলে মালামাল আম করে না হলে মনে 50টা কম বেছেন নাকি। তবে এলজিডির নির্বাহী কর্মকর্তা জানান, নতুন সেতুর প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। উপজেলা এবং ইউনিয়ন সড়কের দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নতুন ব্রিজ প্রস্তাবনা আমরা সদর দপ্তরে প্রেরণ করছি। আমরা বরাদ্দ পেলে পরে ডিপিভুক্ত হলে পরে আমরা কাজ বাস্তবায়ন সম্ভব হবে। নতুন সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 25 থেকে 30 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। মৌসুমের শেষ দিকে মৌলভীবাজারের চা বাগানগুলোতে বেড়েছে উৎপাদন। চা সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে এবছর চায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। শ্রমিকরা দল বেঁধে ব্যস্ত 2টি পাতা ও 1টি কুড়ি সংগ্রহে। কয়েক মাস আগেও মৌলভীবাজারের 93টি চা বাগানে চা পাতার সংকটে পড়েছিলেন শ্রমিকরা। তবে মৌসুমের শেষ দিকে সহনীয় তাপমাত্রা আর সময় মতো বৃষ্টিপাত চা উৎপাদনে গতি এনেছে। এখন নতুন কচি পাতায় ভরে উঠেছে বাগানগুলো। আমরা তো ঠিক এখন পাতা হয়, হাজরি তাজরি হয়, বৃষ্টি দিছে কারণে এখন বিদায় আমরা রুজি করতেও পারি, পাতা ঢের বেশি তুলাইতে পারি। খরায় আমাদের রুজি রোজগার হয়েছে না, এখন আমাদের মোটামুটি ভগবান দিলে ভালোই রুজি হয়। চা সংশ্লিষ্টরা বলছেন, কয়েক মাসের মধ্যে উৎপাদন ক্ষতি 20 থেকে 25% কমেছে। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব। ওয়েদার ভালো থাকে, আমরা আশা করি প্রোডাকশন ভালোই হবে এবং আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। সিজনে বোঝা যাবে কতটুকু আপনার রিকভারি করতে পেরেছে। আমরা সানলাইটও বৃষ্টি পর্যাপ্ত পাইতে হলে হয়তো কিছুটা কভার করতে পারবো আমরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে এবছর দেশে 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলাদেশের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক বনভূমি হবিগঞ্জের রেমাকালেঙ্গা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত এই বন এখন হুমকির মুখে। দীর্ঘদিন ধরে চলছে গাছ কাটা আর কাঠ পাচারের মহোৎসব। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি বিলীন হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। তবে প্রকৃতি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ প্রাকৃতিক বনভূমি রেমাকালেঙ্গা জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত হবিগঞ্জের এই বনটি এখন হুমকির মুখে। আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে গাছ কেটে অবাধে চলছে কাঠ পাচার। এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের কর্মকর্তাকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক কর্মী সহ একটি শক্তিশালী সিন্ডিকেট এমন অপরাধ করে আসছে। আরো লোক সংখ্যা যদি এখানে বন বিভাগ থেকে বাড়াইয়া দেওয়া হয় তাহলে আমি আশাবাদী, কিন্তু এখানে আর কোনোদিন গাছ কাটার কোনো থাকতো না। এখানে জনবল বাড়াইলে কোনো প্রকার চুরি কিংবা শিকার বন বিভাগের কোনো আক্রমণ হবে না। গাছ চুরিটা বন্ধ করলে ভালো হতো, না তবে বাগান রিজার্ভ আপনাদের সব ধ্বংস হয়ে যাবে। বাগান থেকে গাছ চুরি হলে বাগানের চৌকিদার এটার মধ্যে জড়িত থাকতেই হবে, কারণ চৌকিদারকে রাখা হয়েছে মতো বাগান পাড়া দেওয়ার জন্য। আর গাছ তো একটা ছোট্ট জিনিস, একটা সুইচ না। বাগানের লোক যদি এটাতে সম্পৃক্ত না থাকে তাহলে গাছকেও বাগান থেকে চুরি করতে হবে। পরিবেশের ক্ষতির পাশাপাশি বিলীন হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। তবে প্রকৃতি ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বন বিভাগ ও উপজেলা প্রশাসন। যথাসাধ্য চেষ্টা চালাইতেছি
আমাদের জনবল খুবই কম, তারপরেও জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে কোনো গাছ কাট কর্তন না হয়। 2 দিন আগেও একটি আসামি চালান দিয়েছি। দিনে রাত্রে 24 ঘন্টা আমরা টহল করতেছি যাতে কোনো গাছ কাটা না যায়। সর্বোচ্চ সতর্কতা এবং মনিটরিং এর মধ্যে রেখেছি। ইতিমধ্যে বন বিভাগের কর্মকর্তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া গাছ কাটার সাথে এবং প্রকৃতি ধ্বংসের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকে আমরা কঠোর আইনের আওতায় নিয়ে আসব। 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, শতাধিক প্রজাতির পাখি ও অসংখ্য বিরল গাছপালা রয়েছে রিমা কালেঙ্গা বনে। সময় সংবাদ, হবিগঞ্জ। ভোরের সময় আরও থাকছে। ফিলিস্তিনকে আজই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। প্রতিবেদন বিবিসির। ইসরায়েলি অভিযানে একদিনে নিহত 90, প্রাণ বাঁচাতে বাসিন্দাদের গাজা ছাড়ার হিড়িক। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ময়মনসিংহ বিভাগে পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও নানা সংকটে বিকশিত হচ্ছে না এই শিল্প। এর পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাবকে। স্থানীয়রা বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা ও আবাসিক সুবিধা নিশ্চিত সহ কিছু উদ্যোগ নিলেই পাহাড়, প্রকৃতি আর নদীর অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে যাবেন পর্যটকরা। ওবায়দুল হকের রিপোর্ট। পাহাড়, প্রকৃতি আর সংস্কৃতির অনন্য মেলবন্ধন ময়মনসিংহ বিভাগের 4 জেলার অসংখ্য পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করলেও এখনও ডানা মেলেনি শিল্পটি। গাঢ় পাহাড় আর আদিবাসী অধ্যুষিত জনপদ শেরপুর ইকো ট্যুরিজম গড়ে ওঠার বিরাট সুযোগ থাকলেও অবকাঠামোগত দুর্বলতায় সেই সম্ভাবনা রয়ে গেছে অপূর্ণ। ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আসলেও দীর্ঘদিনেও এখানে নির্মাণ হয়নি আবাসিক হোটেল মোটেল, নেই ট্যুরিস্ট পুলিশও। এতে দিন দিন পর্যটক শূন্য হয়ে পড়ছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি। প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে গেলে একটু পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে উঠতে গেলে যদি মানুষ চিন্তায় হয়, আতঙ্ক থাকে, তাহলে তো লোকজন আসবে না। মোবাইলের টাওয়ারের সমস্যা, লোকজন আইসে শরীর সংসারে বাড়ির পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আছে, কর্মী আছে, এর বাইরে পুলিশ কাজ করছে যেন এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। প্রকৃতির সব সৌন্দর্য যেন ধরা দেয় নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা গ্রামে। নদী আর পাহাড়ের সৌন্দর্য, চোখ জোড়ানো দুর্গাপুরের সাদামাটির পাহাড় মুগ্ধ করে প্রকৃতি প্রেমীকে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বিমুখ হচ্ছেন পর্যটকরা। যাতায়াত ব্যবস্থা বা কোনো থাকার মতো বা খাবারের কোনো ভালো হোটেল বা থাকার মতো কোনো গেস্ট হাউস কোনো কিছুই কিন্তু নাই। দীর্ঘদিনেও জামালপুরে গড়ে ওঠেনি কোনো পর্যটন স্পট, অথচ ভারতের সীমান্তবর্তী বক্সিগঞ্জ লাউচাপড়া পিকনিক স্পটটিও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। পর্যটক আকর্ষণ করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি। এখানে বিনিয়োগ প্রয়োজন। যারা পর্যটন কেন্দ্রে যারা ইনভেস্ট করেন তাদেরকে আমরা যদি ইনভাইট করি এখানে, তাহলে আমরা মনে করি যে এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন ময়মনসিংহ জেলায়। পর্যটন শিল্পে অপার সম্ভাবনা থাকার পরও এখানে নেই যথাযথ পর্যটন বান্ধব পরিবেশ। 2020 সালে জেলার একমাত্র পর্যটন কেন্দ্র হালুয়াঘাটের গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও নানা সংকটে হচ্ছে না বিকাশ। আমরা যতটুকু ভেবে এখানে আসছি, কিন্তু আসলে ওই রকম সৌন্দর্য এখানে নাই। হোটেল মোটেল থাকতো তাহলে হয়তো আমরা এই জায়গায় একজন স্টে করতাম। শেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ 4 জেলায় পর্যটন শিল্পে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনা, বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। মানুষ যে আসবে, আসে থাকবে বা যাবে, এই যাতায়াত এবং থাকার কোনো ব্যবস্থা নাই। এই উদ্যোগটা প্রশাসন কোনো সময় গ্রহণ করে না। পর্যটন মন্ত্রণালয়কে বিষয়টা জানিয়েছি, ওনাদের পক্ষ থেকে বরাদ্দ পাওয়া গেলে হয়তো সেখানে আমরা একটু বিকশিত করতে পারবো। পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এই শিল্পকে যথাযথভাবে কাজে লাগানো গেলে স্থানীয় মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের পর্যটন খাত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। আজ মহালয়া তিথির মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষের শুভ সূচনা। এই উষা লগ্নে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে চলছে দেবী আগমনী সঙ্গীতের পাশাপাশি দেবী বরণের প্রস্তুতি অনুষ্ঠান। মহালয়ার খবর জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন উম্মে হানি, বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, ময়মনসিংহে আছেন ওবায়দুল হক এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী।
প্রথমেই যাচ্ছি হানির কাছে। হানি, আজ শুভ মহালয়া, আজ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কিন্তু দেবী পক্ষের সূচনা হলো এবং সেই দেবীকে বরণ করে নিতে কিন্তু আজ সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু দেবীকে বরণে চলছে নানা ধরনের অনুষ্ঠান এবং এখন আমি দাঁড়িয়ে আছি ঢাকেশ্বরী মন্দিরে এবং সকাল থেকে কিন্তু চলছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহালয়া উদযাপনের কাজ এবং চণ্ডী পাঠ এবং ভক্তি সঙ্গীত দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের অনুষ্ঠান এবং এরপর কিন্তু রয়েছে তিল তর্পণ অনুষ্ঠান সহ মহালয়ার ঘাট প্রতিস্থাপন অনুষ্ঠান। এবং একটু বলে রাখি, মহালয়ার এই সুপ্রভাতে আসলে মন্দিরের প্রাঙ্গণে কিন্তু ভক্তদের ভিড় জমেছে। এছাড়া কিন্তু ভক্তরা হাতে ফুল প্রদীপ নিয়ে এসেছেন, অনেকেই কিন্তু প্রার্থনায় মগ্ন, আবার কেউ কেউ কিন্তু তর্পণ করছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। এবং যেহেতু মহালয়া মানে একদিকে দেবী দুর্গার আহ্বান, আবার কিন্তু রয়েছে যে পিতৃপুরুষের শান্তির জন্য এই তর্পণ অনুষ্ঠান, তাই সকালবেলার এই ঢাকেশ্বরী প্রাঙ্গণ কিন্তু এখন ভক্তদের আনাগোনায় একদম উপচে পড়েছে। এবং একটু বলে রাখি যে পুরাণে আছে যে মহালয়ের দিনে কিন্তু দেবী দুর্গার মহিষাসুর বধের দায়িত্ব পান এবং শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা যদি আসলে কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না, সেটি কিন্তু বলা আছে। এবং ফলত অসীম ক্ষমতাশালী যে মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায় এবং ব্রহ্মা, বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে কিন্তু এই মহালয়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের যে 10টি অস্ত্রে সুসজ্জিত দেবী দুর্গা 9 দিন ব্যাপী কিন্তু যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। এবং মহালয়ার আরেকটি দিক হচ্ছে এই তিথিতে যারা পিতৃমাতৃহীন তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করে, তাদের আত্মার শান্তি কামনা করে। এবং একটু বলে রাখি, আজকে কিন্তু মহালয়ার এই সুপ্রভাতে কিন্তু চলছে ভক্তি সঙ্গীত এবং ভক্তরা কিন্তু সেটি মনোমুগ্ধ হয়ে শুনছেন। এবং বরিশালে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী অপূর্ব অপু, আমরা তার কাছ থেকে শুনবো সেখানকার মহালয়ার সর্বশেষ। আজ শুভ মহালয়া, শুধু রাজধানী ঢাকাই নয় দেশ জুড়েই এই শুভ মহালয়ার বর্ণাঢ্য বর্ণিল আয়োজন করছে সনাতন ধর্মাবলম্বীরা। প্রতি বছরের ন্যায় বরিশাল শহরের স্মরণে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এখানে অগ্রগামী যুব সংঘ তাদের এই শুভ মহালয়ার শুভ সূচনা করেছে সাত সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে। এবং এই যে শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা চলছে তাতে রীতিমতো মানুষের ঢল পড়েছে। শহরের সড়ক ভাটিখানা যে সড়কটি রয়েছে সেখানে অস্থায়ী একটি মঞ্চ করা হয়েছে, আর সেই মঞ্চে সকাল থেকে চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠ শেষে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, গানের আয়োজন চলছে, আগমনী গান, গীতিনাট্য, নানান আয়োজন হয়েছে। এবং সাত সকালে ভোরবেলাতে কীর্তনকাল নদীতে এর আগে আরেকটি ধর্মীয় যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি হচ্ছে তর্পণ দেয়া। এই মহালয়ের একটি অন্যতম অংশ তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে তারা তাদের যে পিতৃপুরুষ যারা গত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা এবং আজকের দিনটি অত্যন্ত পবিত্র তারা মনে করে। জানেন যে শারদীয় দুর্গা উৎসবের শুভ সূচনা করা হয় আজকের এই মহালয়ের মধ্য দিয়ে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এবং মা দেবী দুর্গার আর বাকি মাত্র কয়েকটা দিন বাদেই যে শারদীয় দুর্গা উৎসবের মহাসাড়ম্বরে আয়োজন করা হবে সেটির শুভ সূচনা বলা হয় এই শুভ মহালয়ার মধ্য দিয়ে। এবং মহালয়ায় আজকে শুধুমাত্র বরিশাল শহরের এই রাধা গোবিন্দ মন্দিরই নয়, এর পাশাপাশি বিভিন্ন মন্দিরই নানান আয়োজন করেছে এবং প্রত্যেকটা আয়োজনই এই সাত সকালে শুরু হয়। এবং সাত সকালে দেখছি যে মানুষের যে উপস্থিতি সেটি আসলে চোখে পড়ার মতন। বিশেষ করে নারীরা দেখছি যে সাদা শাড়ি, লাল পাইরের শাড়ি পরে এবং পুরুষরা পাঞ্জাবি পরে এসেছে এই আয়োজনে। সকালবেলা চণ্ডীপাঠে শারদীয় দুর্গোৎসবের অন্যতম একটি অঙ্গ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মা দুর্গাকে আবাহন করা হয় এবং এই আবাহনের মধ্য দিয়ে তারা বিশ্বাস করেন এই শারদীয় দুর্গা উৎসবের যে কটা দিন তারা এই উৎসবটি পালা পার্বণ করবে। কেন বাঙালির সনাতন ধর্মাবলম্বীর সব থেকে বড় ধর্মীয় আয়োজন তো এই শারদীয় দুর্গা উৎসব, সেটিকে তারা মহাসাড়ম্বরে করে থাকেন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে বছরের এই দিনগুলোতে সব সময় যেন তারা ভালো থাকতে পারেন, সুস্থ সুন্দর থাকতে পারেন। বিশেষ করে বিশ্বব্যাপী যে হানাহানি রয়েছে সেই হানাহানি যেন রোধ হয়, মা দেবী দুর্গা সেটি তাদেরকে রক্ষা করবেন। এবং
আজকের এই আয়োজন ছাড়াও যেটি বলছিলাম যে শহরের আরও কয়েকটি মন্দির, বিশেষ করে ভাটিখানা মন্দির এবং হাসপাতাল রোড আর অষ্টকোনা মন্দির বা শীতলাখোলার মোড়ে রয়েছে আরেকটি মন্দির, সবগুলো মন্দিরই এমন বর্ণাঢ্য আয়োজন হয়েছে। তবে সব থেকে বড় যে আয়োজন সেটি হচ্ছে এই রাধা গোবিন্দ মন্দিরে, এবং রাধা গোবিন্দ মন্দিরে এখন বাজে সকাল 7টা, এই আয়োজনটি শুরু হয়েছে সকাল 6টায়। মানুষের যে স্রোত সেটি কিন্তু নেমেছে এখানটাতে। দেখুন যে যেমনি অনেক বয়স্করা রয়েছে, তেমনি শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, অর্থাৎ নারী পুরুষ সবার সম্মিলন ঘটেছে এই মহালয়ের পুণ্য লগ্নে। চণ্ডীপাঠ, আগমনী গান, গীতিনাট্য ছাড়াও পূজা অর্চনা রয়েছে, ধর্মীয় অনুষঙ্গ তো রয়েছেই, বিশেষ করে যে তিল তর্পণ সেটি অন্যতম একটি বড় আয়োজন। তারা বিশ্বাস করেন যারা প্রয়াত হয়েছেন, অর্থাৎ এই পৃথিবী থেকে যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয় নদীতে। তর্পণ তিল, তুলসী পাতা, ফুল, বেলপাতা এগুলো দিয়ে একজন ব্রাহ্মণের উপস্থিতিতে থেকে তারা তর্পণ বিসর্জন করে, এবং এই সময়টি তারা বলেন যে অত্যন্ত একটি পুণ্য সময়, শুভ দিন। আজকের দিনটি তাদের জন্য একটি শুভ দিন। এই শুভ দিনে যে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের ফল তারা ভোগ করবেন। সেই সাথে সাথে যদি কেউ খারাপ কাজ করেন সেই খারাপ কাজের অমঙ্গল যেটি সেটিও কিন্তু বহন করতে হবে। অর্থাৎ মঙ্গল অমঙ্গলের বার্তায় এই শুভ মহালয়ের মধ্য দিয়ে দেবী দুর্গা এবছর প্রত্যেকটি মন্দিরই উৎসবমুখর পরিবেশই হবে বলে তারা বিশ্বাস করছেন। দেশ জুড়েই এই মহালয়ের আয়োজন চলছে। আমরা সহকর্মীরা দেশ জুড়ে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ময়মনসিংহে যাব, ময়মনসিংহের সহকর্মী ওবায়দুল রয়েছে, ওবায়দুলের কাছ থেকে জানবো ময়মনসিংহের সেখানকার খবরাখবর। মহালয়ার পূর্ণ প্রভাতে চলছে দেবীর আবাহন। এই মুহূর্তে আমি এখন আছি ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় মন্দির দুর্গাবাড়ি নাট মন্দিরে। এখানে ভোরের আলো বা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 6টা 5 মিনিটে শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে যে মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কিন্তু এখানে এই উলুধ্বনির পর ঢাকের বাদ্যের পর শুরু হয় চণ্ডীপাঠ। এরপর এর মধ্য দিয়ে আসলে দেবী দুর্গাকে মর্তে আবাহন জানানো হয়। এরপর এই মুহূর্তে এখন যেটি চলছে সমবেত সঙ্গীত, এই সমবেত সঙ্গীতের মাধ্যমে চলছে দেবীর বন্দনা। এরপর কিন্তু নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হবে দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, দেবী দুর্গার হাতে মহিষাসুর বধের ঘটনা প্রবাহ। এবং আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার আগেই এই মহালয়ার অনুষ্ঠানে এই মন্দিরে কিন্তু উপচে পড়া ভিড় পূর্ণ প্রভাতে নিজেদের দেশ এবং দশের মঙ্গল কামনা করছেন। কিন্তু যে যারা রয়েছেন তারা মূলত মহালয়ের দিনে দেবদেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। শারদীয় দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে কিন্তু গণ্য করা হয় মহালয়াকে। দেবী দুর্গা যে মর্তে আসছেন তা জানান দেয় কিন্তু এই মহালয়ের মধ্য দিয়েই শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব, যে দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং যে পঞ্জিকা অনুযায়ী কৈলাস ছেড়ে কন্যারূপে সন্তান সন্ততি নিয়ে দেবী দুর্গা মর্তে আসছেন। এবছর কিন্তু দেবী দুর্গা হাতিতে চড়ে মর্তে আসবেন এবং দোলায় বা পালকিতে চড়ে বিদায় নেবেন। প্রতি বছরের মতো দেবী দুর্গা শ্রদ্ধা ভরে পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। সেই প্রস্তুতি কিন্তু চলছে প্রতিটি মণ্ডপে মণ্ডপে। এবং এই যে আগামী 27 অক্টোবর বোধনের মধ্য দিয়ে ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং 2রা অক্টোবর দশমী বিহিত পূজা শেষে কিন্তু দেবী বিসর্জন করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু চলছে যে সমবেত সঙ্গীত, এবং এই সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে দেবীর যে বন্দনা সেটি কিন্তু প্রকাশ করছেন ভক্তরা। এবং
এবং এই আজকে ভোর থেকেই কিন্তু ভক্তরা এখানে এসেছেন এবং তারা এই মহালয়ার পূর্ণ প্রভাতের তারা কিন্তু নিজেদের পাশাপাশি দেশ এবং দশের মঙ্গল কামনা করছেন যারা ভক্ত যারা এসেছেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের শিববাড়ি মন্দিরে। আপনাকে জানিয়ে রাখি আজ মহালয়া তিথি মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকাল রাত 12টার পরে কিন্তু অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং আজ রাত 1:22 পর্যন্ত সেই অমাবস্যা তিথি চলবে। এর মধ্য দিয়ে কিন্তু এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। তার মধ্য দিয়ে কিন্তু এই যে আনুষ্ঠানিকতা সেগুলো চলবে। এই মুহূর্তে শিববাড়িতে চণ্ডীপাঠের মাধ্যমে এবং আগমনী গানের মধ্য দিয়ে কিন্তু দেবী বরণের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। বেজে উঠেছে আলোকমঞ্চ, ধরণীর মহিয়াকাশ জাগরিত জ্যোতির্ময়ী মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে বলুন ও রসলোকে আমি নবভাব মাধুরী সঞ্জীবন, তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহনে আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননী শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।
হ্যালো সাউন্ডের কি আছে আমার কাছে অর্ধেকটা বইলে স্টপটা করে দেখাবো আছে এই আগমনী গানের মধ্য দিয়ে কিন্তু আগমনীর গানের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই মহালয়ার মধ্য দিয়ে কিন্তু আগামী যে 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হবে তারপরেই কিন্তু সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে যে 5 দিনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি আজকের এই আগমনী গানের মধ্য দিয়ে দুর্গাদেবীকে আহ্বান করা হচ্ছে মর্তধামে। এর মধ্য দিয়ে কিন্তু তিনি এই মর্তধামে আসবেন এবং 5 দিন অবস্থান করে আবারও পূজা শেষে কিন্তু স্বামী গৃহে চলে যাবেন। এবার দেবী দুর্গা গজে আগমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যে ভরা হবে এই বসন্তরা, অর্থাৎ সুখ শান্তি বাড়তি নিয়ে কিন্তু তিনি আসবেন এবং দোলাই গমনের মধ্য দিয়ে কিন্তু তিনি বিদায় নেবেন। তার মধ্য দিয়ে কিন্তু তিনি ভক্তদেরকে আশীর্বাদ করে যাবেন বলে আমাদেরকে এই শাস্ত্রমতে পুরোহিতরা জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মহালয়া তিথির যে আগমনীর অনুষ্ঠান তার সর্বশেষ। মহালয়ার সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। তার আগে ছিলাম ময়মনসিংহ, বরিশাল এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসায় $1 লাখ ফি ধার্য করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বিপাকে পড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে কর্মরত ভারতীয় ও চীনা কর্মীরা। এই অবস্থায় বিদেশি কর্মীদের দেশের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে বড় বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিতে 1990 সালে চালু হয় H-1B বা দক্ষ কর্মী ভিসা। কয়েক হাজার ডলার ফির মাধ্যমে এই ভিসার জন্য আবেদনের সুযোগ পাওয়া যেত। তবে এক লাফে সেই ফি এর পরিমাণ $1 লাখ উন্নীত করে শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এতে মার্কিন কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি শুধুমাত্র অসাধারণ দক্ষ কর্মীরাই যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে প্রবেশের সুযোগ পাবে। একই দিন গোল্ড কার্ড ভিসা পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। ব্যক্তিগতভাবে $10 লাখ কিংবা ব্যবসার ক্ষেত্রে $20 লাখ বিনিয়োগকারীদের জন্য এই ভিসা খোলা থাকবে। পরিসংখ্যান বলছে H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ভারত। শুধু 2024 সালে এই ভিসার 71% সুবিধাভোগী ছিলেন ভারতীয়রা। দ্বিতীয় অবস্থানে ছিল চীন। নতুন আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই কর্মীদের প্রত্যেককে ভিসা নবায়নে গুনতে হবে প্রায় $88 লাখ। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হলেও এতে দেশটির অর্থনীতি লাভবান হবে বলে মনে করছেন বাসিন্দারা। আমেরিকা কা নুকসান है, इंडिया का नुकसान नहीं है। এটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি, ভারতের জন্য নয়। আমি মনে করি এই ফি বাড়ানো আপাত দৃষ্টিতে খারাপ হলেও ভারতের জন্য উপকারী। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ভিসাদারীদের সতর্ক করেছে। মাইক্রোসফট ও মেটা তাদের H-1B ভিসা কর্মীদের দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যারা দেশের বাইরে আছেন তাদের দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। ট্রাম্পের এই অভিবাসন নীতি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন ইমিগ্রেশন কাউন্সিল বলছে আবেদনের ফি নির্ধারণের ক্ষমতা শুধু কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এক দশক আগে প্রণীত নেপালের সংবিধান এখন এক কঠিন
সন্ধিক্ষণে। সাম্প্রতিক সময়ে তরুণদের চাপে গঠিত নতুন সরকার পড়েছে চ্যালেঞ্জের মুখে। সাংবিধানিক নিয়ম ভেঙে একজন সাবেক প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় দেশটিতে দাবি উঠেছে সংবিধান সংশোধনের। তবে বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক পথেই এই সমস্যার সমাধান করতে হবে। নেপালের সংবিধান কার্যকর হওয়ার 1 দশক পর দেশটির প্রধান আইন এখন এক কঠিন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি দেশজুড়ে তরুণদের ব্যাপক আন্দোলনের মুখে সরকার গঠন করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এর জেরে সাংবিধানিক নিয়ম ভেঙে একজন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী কেবল পার্লামেন্টের সদস্যই প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধান বিচারপতি কোনো রাজনৈতিক পদে যেতে পারেন না। শুরুতে তরুণদের এই আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হলেও এর মূল কারণ ছিল দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতার অভাব। যদিও আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল পুরনো রাজনৈতিক নেতাদের অপসারণ, কিন্তু সাংবিধানিক সংশোধনীর দাবি তখন মুখ্য ছিল না। বর্তমানে তরুণদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নির্বাহী প্রধান এবং একটি উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন কমিশন গঠন। সংবিধান বিশেষজ্ঞদের মতে সাংবিধানিক নিয়ম ভেঙে প্রধানমন্ত্রী নিয়োগে সংবিধানে কিছুটা ক্ষতি হলেও এই পদক্ষেপ বৈধ। সংবিধানকে বাঁচাতে হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈধ উপায়ে এর প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনতে হবে। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গণভোট আয়োজন করে সমাধান করা যেতে পারে। অন্য কোনো উপায়ে সংবিধানে পরিবর্তন আনার চেষ্টা করা হলে তা এই সনদকে আরও দুর্বল করবে বলে মনে করেন তারা। এদিকে প্রধানমন্ত্রী কার্কি জানান, তরুণদের এই আন্দোলন হয়েছে শাসন ব্যবস্থা, সমৃদ্ধি এবং উন্নয়নে ব্যর্থতার কারণে। সংবিধানের সঠিক বাস্তবায়ন না হওয়াকেই তিনি এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি আরও বলেন, তার সরকার বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কাজ করবে, কারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নেপালের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। শীর্ষ মৌসুম শুরুর সময় দেশজুড়ে অস্থিরতায় বিদেশি পর্যটকদের আগমন 30% কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন ব্যাপক বুকিং বাতিলের কারণে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে ট্রেকিং আয়োজন সব ক্ষেত্রেই দেখা দিয়েছে ধস। কাঠমান্ডুর থামেল এলাকার দোকান, পানশালা আর রেস্তোরাঁ, যেখানে সাধারণত বিদেশি ট্রেকারদের ভিড়ে সরগরম থাকার কথা, সহিংস আন্দোলনের বেশ কয়েকদিন পরও প্রায় খালি। দুর্নীতি বিরোধী বিক্ষোভে দেশটিতে যে অস্থিরতা সৃষ্টি হয়, এর প্রভাবেই বুকিং বাতিলের হিড়িক দেখা দিয়েছে দেশটিতে। পরিস্থিতি মোটেও ভালো নয়। অনেক বুকিং বাতিল হয়েছে, এমনকি 1 মাসের রিজার্ভেশনও গেল। বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে। এর প্রভাব পড়ে সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের উপর। যদি পর্যটন ব্যবসা না থাকে, অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যাবে। নেপাল পর্যটন বোর্ডের প্রধান দীপক রাজ যোশী জানিয়েছেন, বিদেশি আগমন আগের তুলনায় প্রায় 30% কম। তার মতে প্রশাসনিক ভবন ও হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু পর্যটক নয়, বিনিয়োগকারীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। পর্যটক আগমন প্রায় 30% কমে গেছে। 2-3 দিন পুরোপুরি কারফিউ ছিল, বিমানবন্দরও বন্ধ ছিল। তবে এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। তাই আমরা আশা করছি পর্যটক আগমনও আবার বাড়বে। পর্যটকদের প্রায় 8 থেকে 10% বুকিং বাতিল হয়ে গেছে। তবে বেশিরভাগ পর্যটকই নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন। ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের পর্যটকরা সাধারণত কাঠমান্ডু থেকে ভ্রমণ শুরু করেন, কিন্তু সংসদ ভবন ও হিলটন হোটেল পুড়ে যাওয়ার ছবির কারণে বহু দেশ নেপাল ভ্রমণে সতর্কতা জারি করেছে। বছরে গড়ে 12 লাখ পর্যটক যান নেপালে, যা জিডিপির প্রায় 8% যোগায়। আমাদের ফ্লাইট বাতিল হয়েছিল, তাই দুশ্চিন্তা হয়েছিল, কারণ আমরা ট্যুরে ছিলাম। তবে সঙ্গে সঙ্গেই আবার নতুন ফ্লাইট বুক করতে পেরেছি। হ্যাঁ, কিছুটা ভয় কাজ করছিল সবকিছু ঠিকঠাক চলবে কিনা। বিক্ষোভ পরবর্তী ধ্বংসস্তূপ ও পোড়া গন্ধ এখনও কাঠমান্ডুর অলিগলিতে লেগে আছে। তবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বে নতুন সরকার দায়িত্বে নেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাজ্য, ইউরোপের সঙ্গে বিভিন্ন দেশের শত শত ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন লাখো যাত্রী। বিটু বড়ুয়া রিপোর্ট।
শুক্রবার রাত 10টার সময় আকস্মিক সাইবার হামলায় অচল হয়ে পড়ে জার্মানি সহ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দর। সাইবার অপরাধীদের হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন ব্রান্ডেনবুর্গ সহ বেশ কয়েকটি বিমানবন্দরের চেক ইন সিস্টেম অচল হয়ে যায়। এতে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয়। সময় মতো চেক ইনের পর নিজেদের গন্তব্যে পৌঁছতে না পেরে রাতভর বিমানবন্দরে কাটাতে হয় লাখো যাত্রীকে। হামলার পরপরই এক বিবৃতিতে বিমানবন্দরের সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ারোস্পেস জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে সেবা ব্যাহত হচ্ছে। তবে পরে স্বীকার করা হয়, সাইবার হামলার ফলে চেক ইন ও বোর্ডিং সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটি জানায়, এর প্রভাব পড়েছে একাধিক দেশের এয়ারলাইন্স ফ্লাইট সূচিতে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ এরই মধ্যে যাত্রীদের ফোনে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের বিষয়টি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, অনলাইনে চেক ইন বন্ধ থাকলেও অফলাইন পদ্ধতিতে বিমান যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে জার্মানি সহ ইউরোপের বিভিন্ন বিমানবন্দরগুলোতে কমপক্ষে 10টিরও বেশি সাইবার হামলার ঘটনায় সাইবার অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কার্যক্রম ততই বাড়ছে। তাই এই মুহূর্তে তথ্য প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সৌদি আরবে কর্মক্ষেত্র থেকে পলাতক প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পূর্ণ হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হবেন পলাতক প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ায় পরবর্তীতে দেশটির প্রশাসন কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছিলেন। এবার তাদের জন্য সুখবর দিল সৌদি সরকার। পুরুপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের জন্য বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে সৌদি সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন। সরকার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে প্রবাসীদের জন্য। সবাই প্রবাসীরা যারা অবৈধ আছে বাংলাদেশের এবং কি যত প্রবাসী আছে সবার জন্য সুযোগ দিছে যে হুরুপ এবং কি যতগুলো সমস্যা আছে সমাধান করার মতো। আশা করি সবাই বৈধ পথে আসবো এবং কি বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। সৌদি আরবে অবৈধ মানুষকে যে কোনো কারণবশতে বৈধ হওয়ার জন্য সুযোগ দিছে। তো এই সুযোগটা আমরা কখনো হাতছাড়া করব না, চেষ্টা করব যে বৈধ হওয়ার জন্য। তবে ট্রান্সফারের ফি সংক্রান্ত বিষয়টি আবেদনকারীর অগ্রিম জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করলে সেই তথ্য সিস্টেম থেকে পাওয়া যাবে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সৌদিতে আসার 1 বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এই সুযোগ পাবেন না। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। টাইম মেশিনে ট্রাভেল করা আদৌ কি সম্ভব? ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির শত শত বছরের ইতিহাস জানার সুযোগ মিলবে ভার্চুয়াল টাইম মেশিনে। সিটি মিউজিয়ামে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শনীর জন্য ব্যবহার করা হবে এই দারুণ ব্যবস্থা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। পুরানো এক ভবনের চতুর্থ তলায় এই রেলপথ। একটু আগ বাড়ালেই দেখা মিলবে অদ্ভুত এক ঘড়ির দৃশ্য দেখে হারিয়ে যাবেন হেলসিঙ্কির শত বছরের ইতিহাসে। রেলপথ আর ঘড়ি সাজানো এক জাদুঘরে, নাম কাউপুঙ্গিন মুজিও বা সিটি মিউজিয়াম। এই জাদুঘরের মূল আকর্ষণ হচ্ছে টাইম মেশিন। ভার্চুয়াল স্ক্রিনে ট্রাভেল করে ফিরে যাওয়া যায় হেলসিঙ্কি শহরের প্রথম জীবনে। কেমন ছিল শহরের পথঘাট, মানুষের চলাফেরা ও জীবন ব্যবস্থা। যেসব জায়গায় আজ কোলাহল, সেখানে এক সময় চলতো ঘোড়ার গাড়ি কিংবা দাঁড়িয়েছিল ছোট্ট কাঠের বাড়ি। জাদুঘরের প্রতিটি কক্ষ যেন এক একটি যুগের গল্প। কোথাও সাজানো আছে 1950 দশকের লিভিং রুম, পুরানো সোফা, রেডিও, সেলাই মেশিন আর টেবিল ল্যাম্প। দর্শনার্থীদের ফিরিয়ে নিয়ে যায় মধ্যযুগীয় হেলসিঙ্কির ঘরোয়া জীবনে। শিশুদের জন্য এই চিলড্রেন টাউন। ছোটরা খেলতে খেলতে শিখতে পারে কেমন ছিল পুরানো স্কুল, খেলনা, দোকান আর পরিবার। আমার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে যেন যে আমি সময়ের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে।
যেখানে ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকলাকে ওরা এমনভাবে সাজিয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে, সেটা সত্যি অকল্পনীয়। 19 শতক থেকে শুরু করে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত হেলসিঙ্কি শহরের ময়লার ভাগাড় থেকে রিসাইকেল করা জিনিসপত্র আছে প্রদর্শনীতে। শত বছর আগে ফেলে দেওয়া জিনিসপত্রগুলো পরিশোধন করে এখানে রাখা হয়েছে। আইকনিকভাবে একটি রোবট তৈরি করা হয়েছে। এটিতে বোঝানো হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে ফিনল্যান্ড এখনও স্বচ্ছ সুন্দর রয়েছে, যার কারণে মানুষের কাছে সেগুলো উপস্থাপন করা হচ্ছে এই জাদুঘরের মাধ্যমে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে দারুণ জয় উচ্ছ্বসিত টাইগার ভক্তরা। মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিং আর ব্যাট হাতে সাইফ হাসান, তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে এমন জয় সম্ভব হয়েছে বলে মনে করেন ভক্তরা। পরের ম্যাচগুলোতেও বাংলাদেশ তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলে প্রত্যাশা তাদের। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। যাদের হাত ধরে সুপার 4-এ বাংলাদেশ, তাদের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলে আশায় বুক বাঁধে টাইগাররা। মরুর বুকে লাল সবুজের সমর্থন দিতে হাজির হাজারো দর্শক। সুপার 4-এ শুভ সূচনা করবে লিটন দাসরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লিটন দাসের। শুরুতে ভয় ধরালেও সময়ের সঙ্গে সমর্থকদের আশা দেখিয়েছেন তাসকিন, শেখ মেহেদী, মুস্তাফিজরা। অন্যরা যখন শেষ দিকে খরচে, তখন মুন্সিয়ানা দেখালেন মুস্তাফিজ, যা মন কেড়েছে টাইগার সমর্থকদের। অনেক দারুণ খেলছে, আমরা সবাই অনেক বেশি আনন্দিত। বাংলাদেশ জিতছে, তৌহিদ হৃদয় ভালো খেলছে এবং সাইফ হাসান ভালো খেলছে, মুস্তাফিজ ভালো বোলিং করছে। কাজ না করে খেলা দেখার জন্য আসছি, সবাই অনেক হ্যাপি। যদি এইভাবে খেলে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া কাপ নিয়ে যাব আমাদের বাংলাদেশে। তৌহিদ হৃদয় অ্যাবসলিউটলি খুব সুন্দর খেলছে, তার পারফরমেন্সে সবাই হ্যাপি। লক্ষ্যটা 169 রানের। এশিয়া কাপে এখন পর্যন্ত এত বড় লক্ষ্য তারা করেনি বাংলাদেশ। এই দুবাইয়ে 2018 এশিয়া কাপে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। তাই তো স্বপ্নবাজ লাল সবুজের ভক্তরা। শুরুতে ধাক্কা খেলেও সময়ের সঙ্গে গ্যালারিতে গর্জে ওঠে সাইফ, লিটন, হৃদয়ের নামে। শেষ পর্যন্ত আর কোনো হতাশা নয়, পয়সা উসুল করে মাঠ ছেড়েছেন সমর্থকরা। তাই তো তাদের স্বপ্নটা এখন আরো বড়। আমরা এশিয়া কাপ ইনশাআল্লাহ জিতবো। সুপার 4 লিটন দাসের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সে ম্যাচেও জয়ে চোখ ভক্তদের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ এখানকার প্রবাসীদের জন্য স্মরণীয় হয়ে থাকলো। আগামীতে ভারতকে হারিয়ে এই জয়যাত্রা অব্যাহত রাখবে, এটাই প্রত্যাশা সকলের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের আরও খবর। সুপার 4-এ হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সালমান আগাদের বিপক্ষে ম্যাচের আগে সতীর্থদের ফোন আর রুমের দরজা বন্ধ করে ঘুমানোর পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ভারত পাকিস্তান মাঠের লড়াইয়ে আগের মতো উত্তাপ না ছড়ালেও মাঠের বাইরে বেশ সরগরম দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ভারতের হাত না মেলানো নিয়ে ম্যাচ রেফারি পাইক্রফটের প্রত্যাহার চেয়েছিল পিসিবি। যদিও তাদের সেই দাবি না মেনে নেয় গ্রুপ পর্বের শেষ ম্যাচ বয়কট করতে চেয়েছিল সালমান আগারা। শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচ খেললেও ভাটা পড়েনি উন্মাদনায়। সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। তার আগে সংবাদ সম্মেলন বয়কট করেছে সালমান আলী আগারা। এ ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি ক্রফট। বাইরের এসব আলোচনা পেছনে ফেলে ওমানের বিপক্ষে ম্যাচ থেকে কিছুটা আত্মবিশ্বাস নিতে পারে পাকিস্তান, কারণ তাদের মাত্র 4 উইকেট নিতে পেরেছিল ভারত। আগের ম্যাচে পাকিস্তান ব্যাটাররা অনেকটা নাস্তানাবুদ হয়েছিল ভারতের বোলারদের সামনে। তাই ভারত বধ করতে হলে ব্যাটারদের নিতে হবে বড় দায়িত্ব। একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ফারহান আর সাইম আইয়ুবকে দেখা যাবে ওপেনিংয়ে। তাছাড়া ফখর জামান, সালমান আলী আগা, হাসান নওয়াজরা থাকবেন ব্যাটিংয়ের মূল দায়িত্বে। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফকে নিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। ফাইনালে যাওয়ার পথে এই ম্যাচে জয় বড় আত্মবিশ্বাস দিবে পাকিস্তানকে।
অন্যদিকে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া অপরাজিত থেকে এসেছে সুপার 4-এ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ হলেও নির্ভর থাকতে পারে ভারত, কারণ তাদের একেবারে পাত্তা দেয়নি প্রথম ম্যাচে। 24 ঘন্টার ব্যবধানে ম্যাচ খেলতে নামতে হচ্ছে ভারতকে। ওমানের বিপক্ষে ম্যাচ থেকে বেশ কিছু পরিবর্তন আসবে এই ম্যাচে, এটা নিশ্চিত। একাদশে ফিরবেন বুমরা ও বরুণ চক্রবর্তী। অভিষেক শর্মা আছেন দারুণ ছন্দে। শুভমান গিলের জন্য চ্যালেঞ্জ রানে ফেরার। আগের ম্যাচে রান পেয়েছেন সঞ্জু স্যামসন, তাই দলকে নির্ভর থাকার কথা বললেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, 3টি ম্যাচ জিতেছি আর পাকিস্তানের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। এই ম্যাচ নিয়ে খুব বেশি আলোচনা না করে রুমের দরজা আর ফোন বন্ধ করে ঘুমাতে বলবো। যত আলোচনা করবেন তত চাপ অনুভূত হবে। আমরা দারুণ একটা মোমেন্টামে আছি। এক ম্যাচ করে পরিকল্পনা করে এগিয়ে ফাইনালে যেতে চাই। টি-20তে এখন পর্যন্ত 14 ম্যাচের 10টিতে জয় ভারতের, আর পাকিস্তানের ঝুলিতে আছে 3 জয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিসিবি নির্বাচন নিয়ে শঙ্কার মেঘ যেন কাটছেই না। ট্রাইব্যুনালে আসা 4 ক্লাবের মালিকানা দ্বন্দ্ব নিরসন হয়নি এখনো, তাই চূড়ান্ত হয়নি ভোটার তালিকাও। তবে 22শে সেপ্টেম্বরের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার মিঠু। যদিও দুদকের সুপারিশের পরও তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড। পরিচালকদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আরও 2টো পুরুষ দলের নির্বাচক পদের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে, এবং একই পদে নারী দলে এসেছেন সালমা খাতুন। ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে এখন চলছে আশ্বিন মাস, শরৎকালের শেষ দিক, কিন্তু বিসিবিতে বইছে নির্বাচনের হাওয়া। সে বাতাসে শেরেবাংলা স্টেডিয়ামের চারদিকে কান পাতলেই এখন শোনা যায় ফিসফাস। ক্লাব মালিকানা নিয়ে দ্বন্দ্ব, কাউন্সিলরদের নাম নিয়ে টানাপোড়েন এখন মিরপুরের নিত্যদিনের আলোচনার খোরাক, যার সঙ্গে নতুন যুক্ত হয়েছে একটা চিঠি। বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে পাঠানো কাউন্সিলরদের নাম পছন্দ হয়নি বোর্ড কর্তাদের, তাই নিজের নামে স্বাক্ষর করে বিভিন্ন জেলায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিসিবির বর্তমান প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী এমন চিঠি লিখবার ক্ষমতা নেই বুলবুলের, কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন ভিন্ন তথ্য। অনেক ক্লাব ভুল করেছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে, তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে। অ্যাডহক কমিটির বাইরে যখন দিয়েছে, সেই বাইরেটার এখানে আমাদের লয়ারদের সাথে কথা বলে, আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আবারও তা পিছিয়েছে 2 দিন, কারণ 4 ক্লাবের মালিকানা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। নির্বাচনী ট্রাইব্যুনালে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধানে আসতে পারেনি বোর্ড। তবে দুদকের সুপারিশ থাকার পরও তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে বেশ ইতিবাচক কর্তারা। সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী 14টা টিম রেকমেন্ডেশন অনুযায়ী কেন হয়েছে, কি হয়েছে, ইনভেস্টিগেশন হবে, এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল, যে এখনও তো আমরা তাকে সাজা দিইনি, বুঝছেন তো, সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন। 4টা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল। আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল about that, but ওনারা আরেকদিন টাইম নিয়েছে। ক্রিকেট বোর্ডের জরুরি এই বৈঠকে নির্বাচনের বাইরেও গুরুত্বপূর্ণ 2টো সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, যেখানে পুরুষ দলের নির্বাচক হিসেবে লিপু রাজ্জাকদের নতুন সঙ্গী হয়েছেন হাসিবুল হোসেন শান্ত এবং নারী দলের নির্বাচক পদে এসেছেন সালমা খাতুন। মহিলা ন্যাশনাল টিমের জন্য আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিমের হাসিবুল ইসলাম শান্ত তাকে সিলেক্ট করা হয়েছে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন বিসিবি নির্বাচনে ক্যাটাগরি 3 থেকে কাউন্সিলরশিপ দিতে চায় কোয়াপ। গঠনতন্ত্র পরিপন্থী হলেও আমিনুল ইসলাম বুলবুলের কাছে অনুরোধ জানিয়েছেন কোয়াপ সভাপতি মোহাম্মদ মিঠুন। ইতিমধ্যে 5 অধিনায়ক ও 10 ক্রিকেটারের তালিকাও পাঠিয়েছেন বোর্ডের কাছে। কোয়াপ যেহেতু প্লেয়ারদের সংগঠন, তো সেই হিসেবে আমরা চেয়েছিলাম যে আমাদের এখান থেকে যে প্লেয়ারদের যে প্রতিনিধিটা যাবে সেটা যেন আমরা চুজ করি।
মোহাম্মদ মিঠুন কদিন আগেই হয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। দায়িত্ব পুরোপুরি বুঝে নেওয়ার আগেই সামনে এসেছে বিসিবি নির্বাচন। সেখানে ভূমিকা রাখতে চায় তার সংগঠন কোয়াব। আসন্ন নির্বাচনে ক্যাটাগরি 3 থেকে দিতে চান কাউন্সিলর। তবে গঠনতন্ত্র বলছে ক্যাটাগরি 3 থেকে 5 অধিনায়ককে কাউন্সিলর করার ক্ষমতা কেবল বিসিবি সভাপতির। বাকি 10 ক্রিকেটারের ভোটাধিকার মিলবে বোর্ড সভা থেকে। যদিও গঠনতন্ত্রের বিষয়টি জেনেই বুলবুলের কাছে এমন আবদার করেছেন মিঠুন। কিন্তু কেন? গঠনতন্ত্র জানি, তো সেই হিসেবে বুলবুল ভাই যেহেতু মাঠের লোক, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যেহেতু প্লেয়ার আসলে কি আমরা ফিল করেছি যদি ব্যক্তিগতভাবে কেউ সিলেক্ট করে সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পসিবিলিটি থাকে। কিন্তু কোয়াব যেহেতু প্লেয়ারদের সংগঠন, এর মাধ্যমে যদি কোনো যায় সেটা আমার মনে হয় মোর ফেয়ার হয়। আমরা আমাদের 15 জনের নাম দিয়েছি, আমি জানি না এটা কতটুকু কার্যকর হবে। সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বিসিবি নির্বাচন। মুখোমুখি তামিম বুলবুল। এছাড়া বর্তমান কোয়াব কমিটির সঙ্গে তামিম ইকবালের সখ্যতার কথা সবারই জানা। যদিও কোয়াবে সাবেক অধিনায়কের ভূমিকা পরিষ্কার করলেন মিঠুন। আমরা চাই যে ক্রিকেটটা যতটুকু পলিটিক্স মুক্ত থাকে, এখানে কোনো ধরনের পলিটিক্স বা কোনো ধরনের কারো ব্যক্তিগত থাকা উচিত না। যেদিন ইলেকশন হয়েছে সেই দিনই আমি জিনিসটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তামিম ভাই একত্রিত করার ক্ষেত্রে হেল্প করেছিল, কারণ প্লেয়ারদের আপনারাও জানেন যে কোয়াবের অবস্থানটা কোথায় ছিল। এটাকে যদি পরবর্তীতে কেউ ব্যক্তি কেন্দ্রিক করে ফেলে সেটা আসলে ফেয়ার হবে না। কারণ ইলেকশনের পরে আমি তো কোয়াবের প্রেসিডেন্ট, আমি বলতে পারি ওনার সঙ্গে আমার কথাই হয়নি। এদিকে কোয়াবের সদস্য হয়ে বিসিবির পরিচালক পর্ষদে নির্বাচন করারও কথা শোনা যাচ্ছে। খালেদ মাসুদ পাইলট ও শারিয়ার হোসেন বিদ্যুৎকে নিয়ে গুঞ্জন দেশের ক্রিকেটে। তবে মিঠুন জানান কেউ যদি বিসিবি নির্বাচনে অংশ নেয় তাহলে তাকে ছাড়তে হবে কোয়াবের পদ। আমাদের যেই গঠনতন্ত্র আছে সেই হিসেবে যদি কেউ এখান থেকে ইলেকশন করতে ইন্টারেস্টেড হয়, সেই ইলেকশন করে যদি নমিনেট হয় তাহলে এখান থেকে তাকে পোস্টটা ছেড়ে দিয়ে যেতে হবে। মঙ্গলবার বিসিবি নির্বাচনের ভোটারদের খসড়া তালিকা চূড়ান্ত করবে বোর্ড। সেদিনই মিলবে এসবের উত্তর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্রীড়াক্ষেত্রে কাজে লাগাতে চায় দুই দেশ। ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিনে চীনের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ। অন্যদিকে ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহায়তা চায় চীন। পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর অন্যতম মাধ্যম খেলাধুলা, যেখানে ফুটবল সবসময় বয়ে বেড়ায় সম্প্রীতির বার্তা। চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ঢাকায় আয়োজিত হয়েছে এক প্রীতি ম্যাচ, যেখানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলে বাফুফের এলিট নারী একাডেমি। আর এই এক ম্যাচে একত্রিত করেছে রাজনীতিবিদ, কূটনীতিক, সাবেক খেলোয়াড় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও প্রদর্শনী ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে 3-0 গোলে, তবে ফলাফল ছাপিয়ে প্রাধান্য পেয়েছে চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক। ক্রীড়াঙ্গনেও তা বজায় রাখার অঙ্গীকারবদ্ধ দুই দেশ। এই খেলা শুধু চীনের সঙ্গে বাংলাদেশের একটা খেলা এর ভাবলে খুব ভুল হবে, বরং বন্ধুত্ব জোরদার করার জন্য একটা উপলক্ষ এটা। এবং চীনের সঙ্গে বন্ধুত্ব আজকে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক সত্যতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। আমাদের এই দুই দেশের সম্পর্ক খুবই ভালো ও ইতিবাচক। আমরা বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় উশু কার্যক্রম পরিচালনা করি। ঠিক একইভাবে চীনে ক্রিকেট উন্নয়নে কাজ করে বাংলাদেশ। এখন আমরা একসঙ্গে ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী। আমাদের মধ্যে এই আদান প্রদান সম্পর্ক আরো দৃঢ় করবে। দেশের ফুটবল কাঠামোর উন্নয়নে এরই মধ্যে চীনের সঙ্গে চলছে আলোচনা। বেশ কিছু উন্নয়ন প্রকল্পে অতি দ্রুতই আসতে পারে ইতিবাচক সিদ্ধান্ত। চায়না আপনারা জানেন হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে। তা আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে গুরুত্ব জায়গা যেটা আমাদের ফিজিও সেন্টার, বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই। এই 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। এদিকে চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে বাফুফের ব্যর্থতার কথা মেনে নিলেন সভাপতি তাবিদ আওয়াল। চলতি সপ্তাহ থেকেই শুরু হবে নারী দলের এশিয়ান কাপ মিশনের প্রস্তুতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ কাজু। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।